বাচ্চাটা চাইতো না এবং অ্যাক্সিডেন্টাল একটা বেবি আমাদের এসে যায় এবং সেটা নিয়েও কিন্তু সেই সময় কোনো কথাবার্তা হয়নি। হয়তো তুমি প্রেগনেন্ট, তাই হুম। জন্যই তাড়াতাড়ি এই বিয়ের ঘোষণা, বিয়ের সিদ্ধান্ত হাজবেন্ডকে তোমার ভাগ্যিস জীবনে বলছে এনেছে। না, আমাকে জন্মটাও দিয়েছে। যখন ধরো ডিভোর্স এবং সেপারেশনের পর আমাকে, আমার মাকে প্রতিটা মুহূর্তে মানুষজন দোষারোপ করেছে, তখন আমার বহুবার, এবং আমাকে বাজা বলা হচ্ছে। তখন তারা যখন লিখছে, খেয়াল করে দেখবে শুধু আমারটাই লিখছে। তো নিজেরটা বলার জন্য যে সৎসাহস লাগে, আমার মনে হয় সেটা যদি নিয়ে আসে লিখতে পারে এই খুব অভিযোগও ভালো। উঠেছে তোমার উপর, তুমি নাকি মারধর করতে। কে হওয়া কোনো এ- অপরাধ নয় আমি মনে করি, এবং সে যদি চায় ডেফিনেটলি বিয়ে করতেই পারে। মানে সেটা নিয়ে মানে আমি জানি না এটা আমার সাথে কোথাও কিভাবে কিন্তু হলো। এইটা নিয়েও কথা উঠছে যে এতদিন কেন বলেনি সুস্মিতা, এতদিন যে কেন চুপ জিনিসগুলো ছিল। নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো, সেই জিনিসগুলো আমি নিজেই স্বীকার করে নিয়েছি, বা নিজেই আমি সোশ্যাল মিডিয়ায় এসে সমস্তটা ডিক্লেয়ার করে দিয়েছি। ফলে আমাকে আর ওই ডমিনেট করা বা আমাকে ব্ল্যাকমেল করার যে কথাগুলো, সেগুলো আর বেঁচে নেই ওদের কাছে। নমস্কার, এডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে যে অভিনেত্রী আমাদের সঙ্গে রয়েছেন, তিনি তার অভিনয় দিয়ে আপনাদের মন তো জয় করেইছে, কিন্তু তার ব্যক্তিগত জীবন এই মুহূর্তে খোলা পাতার মতন। খুব চর্চা চলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। কেন, কি বৃত্তান্ত, সবটা নিয়েই তার সঙ্গে আজকে কথা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। সুস্মিতা দি, ওয়েলকাম টু এডিশন। প্রথমেই নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ সো সুন্দর মাচ। কাটুক তোমার এই নতুন জীবন। থ্যাংক ইউ। প্রথমে যেটা জিজ্ঞেস করবো সুস্মিতা দি, অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তো তোমাকে আমি জিজ্ঞেস করবো আহ নতুন জীবন কতটা এনজয় করছো, প্রথমে এটাই। প্রথমত বলি, নতুন জীবন শুরু হয়েছে যে বিয়েটা দিয়ে, সেটা প্রচন্ড আমি এনজয় করেছি। মানে প্রত্যেকটা রিচুয়ালস করা হয়েছে, এবং প্রত্যেকটা রিচুয়ালসে আমি, যে হয় না যে একদম বাঁচা যাকে বলে, আহ, আমি প্রতিটা মুহূর্ত বেঁচেছি। ভালোবাসার মানুষ পাশে থাকলে মনে হয় সত্যি প্রতিটা মুহূর্ত আরো বেশি স্পেশাল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, একদম একদমই তাই। একদমই। কিন্তু একটা খুব জল্পনা চলছে যেটা ইন্টারনেটে, ৫ নম্বর, ৭ নম্বর, ৩ নম্বর, ২ নম্বর। তোমাকে আমি চার জিজ্ঞেস করবো। নম্বর, 4 নম্বর বিয়ে আমার এটা। হ্যাঁ, কিন্তু তোমার প্রাক্তনের থেকে অভিযোগ উঠেছে যে ৫ নম্বর বিয়ে, এবং এই অভিযোগটা উঠেছে যে বিয়ের সম্পর্কে থাকাকালীন, মানে প্রাক্তনের সঙ্গে বিয়ের সম্পর্কে থাকাকালীন তুমি নাকি একজন ব্যবসায়ীর সঙ্গে পালিয়ে গেছিলে। হ্যাঁ। হ্যাঁ, উনি লিখেছেন এটা। আহ, তোমার কি সেটা চোখে পড়েছে, তুমি না, কি না, আমি দেখেছো? খুব একটা দেখিনি জিনিসটা। আমার হুম। যা বলার আমি সব লাইভেই বলে দিয়েছি। আমি আমার ব্যাপারটাও বলেছি, তাদের ব্যাপারটাও বলেছি। আমি কোনো রকম লুকোচুপি করিনি। কিন্তু তারা যখন লিখছে, খেয়াল করে দেখবে শুধু আমারটাই লিখছে। তো নিজেরটা বলার জন্য যে সৎসাহস লাগে, আমার মনে হয় সেটা যদি নিয়ে আসে লিখতে পারে খুব ভালো হয়। একদমই। এবং এই অভিযোগও উঠেছে তোমার উপর, তুমি নাকি মারধর করতে, এবং গিফট দেওয়াটা, এই দামি দামি গিফট দেওয়াটা নাকি জাস্ট একটা আই ওয়াশ। তুমি যেটা বলেছো যে গিফট দিতে, এবং খুব খুশি ভাবে, মানে ভালোবেসে দেখো, দিতে। এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই, আর আমি এগুলোর উত্তর দিতেও চাই না। তার কারণ আমি তোমাকে আরেকবারও বলছি, যেহেতু যে জিনিসগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো, সেই জিনিসগুলো আমি নিজেই স্বীকার করে নিয়েছি, বা নিজেই আমি সোশ্যাল মিডিয়ায় এসে সমস্তটা ডিক্লেয়ার করে দিয়েছি। ফলে আমাকে আর ওই ডমিনেট করা বা আমাকে ব্ল্যাকমেল করার যে কথাগুলো, সেগুলো আর বেঁচে নেই ওদের কাছে। ফলে নতুন করে স্টোরি সাজাতে হবে, নতুন গল্প দিতে হবে। তো সেগুলো গল্পের পার্ট। তো আমার এগুলো নিয়ে কোনো রকম জাস্টিফিকেশন দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। একদমই। এবং আরেকটা যেটা অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে যে আহ, প্রথম সন্তান যখন আসে, সেটা নিয়ে তুমি যখন বলেছো যে তোমার প্রাক্তন শ্বশুরবাড়ি চাইতো না যে আসুক হুম, হুম, সন্তান, হুম। কারণ তারা শুধু লিভ ইন চেয়েছিল, বিয়েটা হ্যাঁ, তুমি করেছিলে। হ্যাঁ। কিন্তু তাদের অভিযোগ যে তোমার প্রথম সন্তান কেন আসেনি সেটা তোমার জিম ট্রেনারকে যেন জিজ্ঞেস করা হয়। হুম, হুম। সন্তান কেন আসেনি? না, না, একটু ভুল হচ্ছে। ও কিছু একটা লিখেছিল মানে জিম ট্রেনারের নাম হুম। করে। দেখো, আমি তোমাকে আবারও বলছি, মানে এগুলো তো স্টোরি সাজাতে হবে নতুন করে। এই জিনিসগুলো কিন্তু আগে তুমি কখনোই শুনবে না, এবং সেই সময় দাঁড়িয়ে আমি একটা জিম করতাম। তো তার মনে হতো আমি ওর সাথে প্রেম করছি। এবং সে যেহেতু বাচ্চাটা চাইতো না এবং অ্যাক্সিডেন্টাল একটা বেবি আমাদের এসে যায়, এবং সেটা নিয়েও কিন্তু সেই সময় কোনো কথাবার্তা হয়নি। কিন্তু বাচ্চা মারা যাওয়ার পর, বা যে সময়টা মনে হচ্ছিল যে এই অ্যালিগেশনটা ওর উপরে আসতে পারে, যে ওরা তো বাচ্চা চাইছিল না, তারপরে বাচ্চা মারা গেছে, এখন গিয়ে দেখছি এই বিষয়টা তুলছে যে জিম ট্রেনার জানে, মানে তাহলে কি বাচ্চাটা জিম ট্রেনারের? সে কোথাকার ট্রেনার, কি সে কিন্তু নিজে হয়তো জানেই না ঘটনাটা, কিন্তু ও এই সমস্ত ভেবে, মানে আকাশ পাতাল ভেবে এসব লিখে যাচ্ছে।
মানে কিছু তো একটা বলতে হবে, মানুষ তো সত্যতা জানতে যাচ্ছে না, এটাই হচ্ছে বিষয়। এবং যেটা সবথেকে মানে আমার খুব খারাপ লেগেছে যেটা দেখে, কালকে যখন আমিও তোমার লাইভটা শুনছিলাম সুস্মিতা দি, যত না ছেলেরা কটূক্তি করছে মেয়েরা বেশি অ্যাটাক করছে, মানে এটা খুব খারাপ লাগার একটা জায়গা। এটা দুর্ভাগ্য আমাদের সমাজের মানে এখনো। মেয়েরা মুভ অন করে গেলে আগে কোথাও না মেয়েদেরকেই টার্গেটটা মানে করা আমাদের হয়। সমাজে, সোসাইটির এটাই ভাবনা যে তুমি যত বেশি মেয়েরা কষ্টে থাকবে ততই তাদেরকে সাপোর্ট করবে, যে হ্যাঁ মানুষটা হারে ডিভোর্স হয়ে গেছে, কষ্টে আছে, মরে যাচ্ছে, দুঃখে আছে, কিন্তু সেই মেয়েটা যদি স্ট্রংলি কোনো একটা মানে ডিসিশন নেয় বা সেটা লাইফটাকে বাঁচতে চায়, তখন মনে হয় আরে ডেসপারেট। কিন্তু এটা দুঃখজনক বিষয়, বাট সেটা নিয়ে আমি খুব একটা বদার নই। এটা আমার লাইফ, লাইফ একটাই, আমি ভালোভাবে বাঁচতে চাই, সংসার করতে চাই, বাচ্চা চাই, দ্যাটস ইট। এবং এই কথাটাও বলা হয়েছে যে হয়তো তুমি প্রেগনেন্ট, তাই হুম। জন্যই তাড়াতাড়ি এই বিয়ের ঘোষণা, বিয়ের সিদ্ধান্ত, সেটা কি? আমার 36 বছর বয়স, মানে যদি কোনো শিক্ষিত মানুষ মানে থাকে সোশ্যাল মিডিয়া এটলিস্ট, তার এটুকু বুঝবে 36 বছরটা কিন্তু একটা বাচ্চা হওয়ার জন্য অনেক ডেঞ্জারাস একটা মহিলার শরীর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হেয়ালিপনাগুলো করার আমার জায়গাই নেই আর। এবং তারপরে মার্চ মাস পড়ে যাচ্ছিল এবং 9th মার্চ আমাদের লিগালি কিছু প্রসিডিওর ছিল, তার আগে আমি বিয়ে করতে পারতাম না। ফলে সেটা না হলে পরে আমার কোনো রকম অ্যারেঞ্জমেন্টও করা পসিবল ছিল না। ফলে তাড়াহুড়োটা এই কারণে মার্চ মাস হয়ে যাবে, মানে আমাদের চৈত্র মাস পড়ে যাবে এবং এদিকে আমার 36 বছর বয়স হয়ে যাচ্ছে। তো সেটাই তাড়াহুড়ো তো ডেফিনেটলি আছে, আমার বয়সটা অনেকটা বেড়ে গেছে, ফলে আমাকে মা হতেই হবে। একদমই। এবং তোমার প্রাক্তন শ্বশুরবাড়ি থেকে একজন ব্যক্তি খুব কুরুচিকর একটি পোস্ট করে, প্রথম যেখান থেকে শুরু সব বিতর্কের, হুম হুম হুম। খুব কুরুচিকর একটা পোস্ট করে, যদিও বা সেটা তোমাকে উইশ করার দাবি করেছেন তিনি। ওরকম বরাবরই করে থাকে। হ্যাঁ, তো সেটায় লেখা হয়েছে যে এখন তোমার যিনি স্বামী, হুম হুম হুম। তার সঙ্গে নাকি তিনিই আলাপ করিয়ে দিয়েছিলেন, তিনিই নাকি তোমাকে মানে তোমার হাজবেন্ডকে তোমার ভাগ্যিস জীবনে বলছে না, এনেছিলেন। আমাকে জন্মটাও দিয়েছে। আমার তো মনে হয় যদি সুযোগ থাকতো এটাও বোধহয় বলতো। যাই হোক, তবে তোমাকে পরিষ্কার করে বলি বিষয়টা। সেটা হচ্ছে যে উম, আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করি। সেখানে একটা ব্র্যান্ড মেডোকার্ড থেকে যোগাযোগ করে আমার সাথে, মেসেঞ্জারে মেসেজ করে, আমি সেটা দেখতে পাই না। তার অনেকদিন পর সায়কের সাথে কন্ট্যাক্ট করা হয় এবং সায়ক সেটা প্রমোশন করে এবং তাকে রেফারেন্স হিসেবে আরেকটা রেফারেন্স চাওয়া হয় যে তোমার যদি সার্কেলে আর কেউ এটা প্রমোশন করতে চায় বলো। সে অন্য একজনকে রেফার করে এবং সে সেদিন ভিডিওটা বানাতে পারেনি। তখন আমাকে সায়ক বলে যে এরকম আমি একটা ব্র্যান্ডের প্রমোশন করছি, তুই কি করবি? আমি বললাম হ্যাঁ। এই যোগাযোগটা শুধু করে দেওয়া, মানে সেটা তো এই নয় কি যে তুই এটা নিয়ে বিজনেস করবি, এটা করবি, এটা তো নয়। উল্টে আমি যখন এটা নিয়ে বিজনেসে নেমেছিলাম তখন আমার এগেনস্টে প্রচুর কিছু করেছে, মানে অনেক ক্ষতি করার চেষ্টাও করেছিল এবং উল্টে এখন বলছে আমার মেডোকার্ডে ঢোকা, যে আমার বর যে তাকে আমায় সে নাকি ঠিক করে দিয়েছে। এটা তুমি বলো, এটা ঠিক করে দাও বলে এটাকে? এটা কি বলে, এটা হাস্যকর না? একদমই। মানে যার কপালে যেটা আছে সেটা তো হবেই, মানে কেউ তো ঠিক করে দিতে পারে না, মানে মানে ভালোবাসাটা সে শুধু ঠিক একটা করে রেফার দেবে। করে দিয়েছিল। আমারও তো প্রচুর ব্র্যান্ডের সাথে আমি শুট করেছি, আমি আমি ওকে রেফার করেছি যে আমি এরকম একটা জুয়েলারি ব্র্যান্ডের সাথে করছি, তুই করবি? সেও সেটাই করেছে। এবার ভবিষ্যতে তার সাথে কি হবে, কি টার্মস কন্ডিশন তৈরি হবে, সেটা নিয়ে সে বিজনেসে আগে বাড়বে কিনা, তাকে বিয়ে করবে কিনা, সেটা তো তার ক্রেডিট। একদম। সে তো আমি বলবো না যে আমি করিয়ে দিয়েছি ওটা। এই কেসটা এরকমই। সেক্ষেত্রে বলা হয়েছে যে আহ, তোমার অত্যাচার, তোমার এইগুলোর জন্যই নাকি তিনিও বিয়ে করতে পারছেন না, মানে তিনি নাকি খুব আতঙ্কিত তোমার এই চালচলন দেখে। দেখো আরেকটা ছেলে যে ওরকম হবে সেটা মানে নাও হতে পারে, বিয়ে করার সাথে তো কোনো সম্পর্ক নেই এটার। এবং তুমি নাকি তার ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তুলেছো, ওরিয়েন্টেশন নিয়ে বলতে? মানে তিনি যে ছেলেকে পছন্দ করে বা তার সঙ্গে যে একজন ছেলেরই মানে একজন পুরুষেরই সম্পর্ক ছিল, এটা তুমিই প্রথম বলেছো। এটা নাকি ওনারা মানে জানতেন লিখেছেন না? যে উনারা জানতেন না? ও মা গো! কি মানে মানে প্রশ্নটা কি? ছেলে, হ্যাঁ মানে আমার ভাইয়ের মানে তোমার প্রাক্তন স্বামী লিখেছেন যে আমার ভাইয়ের ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন উঠছে, আমার ভাইয়ের কিন্তু আমার ভাই কেন ভয় পেয়ে রয়েছে বিয়ে নিয়ে, এইগুলো মানে তোমাকে প্রশ্ন করা উচিত, আচ্ছা, কেন আচ্ছা। ভয় পেয়ে রয়েছে, কেন ওর সেটা ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন উঠছে এখন। সেটা আমি জানি না কেন ভয় পেয়ে রয়েছে, সত্যি আমার জানা নেই। তবে গে হওয়া কোনো অপরাধ নয়।
আমি মনে করি। এবং সে যদি চায় ডেফিনিটলি বিয়ে করতেই পারে। মানে সেটা নিয়ে মানে আমি জানি না এটা আমার সাথে কিভাবে লিঙ্কড। একদমই। এবং সে নাকি খুব ভেঙে পড়েছে, খুব নাকি তোমার মানে কান্নাকাটি করেছে সে। মানে তোমার প্রাক্তন লিখেছেন যে আমি জানি ভাই এখন খুব ভেঙে পড়েছে, ভাই রাস্তায় আছে, খুব রাস্তায় কাঁদছে, কাঁদছে। কাঁদছে। মানে সত্যিই কি সম্পর্কটা সত্যিই এতটা ভালো ছিল, নাকি পুরোটাই আইবর সুস্মিতাদি? কি বলি বলতো এগুলোর? মানে প্রতিটা পড়তে, পড়তে আমিও অবাক হই। ফলে আমি এটাকে টানতে চাই না। আমার হচ্ছে মেইন কথা এটা, আমি টানতে চাই না এটা। মানে এবং বলা হয়েছে তাকে নাকি জোর করেই, মানে তোমার ইমেজ বাঁচানোর জন্য নাকি তুমি জোর করেছিলে ফ্যামিলি ব্লগিং শুরু করার জন্য। আমার ইমেজ, হ্যাঁ। আমার তার আগে থেকেই ব্লগ করতো। এবং আমাকে নিয়ে একদিন ব্লগ করে এবং সেটা একটা হিট হয়। এবং তারপর থেকে ফ্যামিলি ব্লগিংটা স্টার্ট হয়। তো আমি কখনো এটা বলি না। আমি ইনফ্যাক্ট আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে থাকলাম। আমার ভাল লাগতো না এরকম ছবি পোস্ট করা। আমার খুব মানে বোরিং লাগতো। তো সেই জায়গা থেকে সায়কী আমায় বলে যে, আমি জিজ্ঞাসা করি, "আমি কি করবো ব্লগিংটা?" "হ্যাঁ, শুরু কর" বলে ও করে দেয়। সেটার ক্রেডিট আমি সবসময় ওকে দিয়েছি। এবং আজ সোনার আংটি, কাল আ রেবানের চশমা, যখন যেটা চেয়েছে দিয়েছি। ভাই হিসেবেই দিয়েছি। যেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একদমই। এবং আম এটাও বলা হচ্ছে যে এই যে মানে সম্পর্কটা, তুমি যেটা বলেছো যে তোমার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হতো এবং তোমার মাকে হুম, খুব হুম, অপমান করা হতো প্রতি পদে। সেখানে এরকম একটা কথা লিখেছে যে আ বাবা মাকে ঘরে ঢুকতে দেয়নি, মেরে নাক ফাটিয়ে দিয়েছে। সেটা নাকি আ তোমার প্রাক্তনই গিয়ে সামাল না, না, দিয়েছিলেন। গিয়ে সামাল-টামাল দেয়নি। ওটা যখন করোনা হচ্ছিল তখন এটা ঘটেছিল। এটা ডেফিনিটলি ঘটেছিল। সেই সময় দাঁড়িয়ে কিন্তু সামাল দেয়নি। ওই ওভার ফোন ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। মানে হুম। সেটা তো বলার কিছু নেই। আমি তাহলে কি এখন ওর বাবা-মার কেচ্ছা বলতে যাবো? সেটা তো নয়। মানে এগুলো অত্যন্ত নোংরামি। এবং যেটা ওরা বরাবরই করে এসেছে, যেটা আমি এখনো আমি কাল রাত পর্যন্তও কিন্তু এই কথাগুলো সামনে আনতে চাইনি। সেই কারণে আমি বলেছিলাম যে, "তুই আয়, এসে সামনাসামনি কথা বলে জিনিসটা মেটা।" আমি এখনো চাই না এটা সোশ্যাল মিডিয়ায় জানুক জিনিসগুলো। তুই যা বলার বলে দিয়েছিস। এই যে এখানেই থাম বলার মধ্যে দিয়েই সকলে বুঝে গেছে তুই কি, কি বলতে চেয়েছিস। আ তো এখনো আমি কিছু বলছি না। এবং তোর দাদাও আমাকে যে হুমকিটা দিয়েছে, সেখানেও আমি কিছু বলছি না। তুই সামনে এসে মেটা। তো সেটাও যখন মেটায়নি, আমার মনে হয়েছে যে আমার ভবিষ্যতের কথা ভেবে যে জিনিসগুলো নিয়ে আমাকে ফিউচারে আরো ভয় দেখাতে পারে বা আরো ব্ল্যাকমেইল করতে পারে, আমি নিজেই সেই কথাগুলো বলে দেই। ফলে সেগুলোই আমি করেছি। তো আর বেশি কিছু না। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটা নিয়ে আর টানতে চাই না। আমার যা বলার কালকে বলা হয়ে গেছে। এখন আমার মানে অফিসের প্রচুর কাজ। আমি সেই কাজ নিয়ে মনোনিবেশ করতে চাই। একদমই। যখন এই সিদ্ধান্ত নিলে যে আবার নতুন করে সংসার শুরু করবে, আ দাদা সবটা তো জানতেন। কিভাবে এই শ্বশুরবাড়ি থেকে কিরকম সাপোর্ট পেয়েছো একটু শুনি? এটা একদম শুরু থেকেই ফুললি সাপোর্ট ছিল। এবং ওই যখন ধরো ডিভোর্স এবং সেপারেশন এর পর আমাকে, আমার মাকে প্রতিটা মুহূর্তে মানুষজন দোষারোপ করেছে। তখন আমার বহুবার, এবং আমাকে বাঁজা বলা হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ায়। তখন আমার বহুবার ইচ্ছে করেছে যে আমি বলে দেই যে, "না, ওরা আসলে আমি বাঁজা নই। ওরা বাচ্চা চায় না তাই বাচ্চাটা পসিবল হচ্ছে না।" বা আমার মাকে নিয়ে যখন বলেছে, আমি উল্টে এটা মনে হয়েছে যে আমার মাকেই দিনের পর দিন কিভাবে অপমানিত হতে হচ্ছে সেটা আমি বলি। আমার মা ডিভোর্সের জন্য দায়ী নয়। কিন্তু প্রতিটা মুহূর্তে শুভাশিস আমাকে বলেছে, তখন বন্ধুই ছিল। আমাকে প্রতিটা মুহূর্তে বলেছে, "চুপ থাকো। বোবার শত্রু হয় না। আর সাইলেন্সই একটা সবথেকে বড় শক্তি। তো তুমি চুপ থাকো।" আমি চুপ থেকেছি। আ বালিশ সে মুখ গুজে আমি কেঁদেছি। স্ট্রং হয়েছি। মানে এরকমও গেছে, আমি মানে হয় না ফিলটা এরকম হয়েছে যে আগুনে আমি পুড়ছি, জ্বলছে আমার সারা শরীর, মন। আ কিন্তু আমি কিছু বলতে পারছি না। তো সেই জায়গা থেকে ওভারকাম করে এসেছি। তারপরে তো মানে মেরুকারটাকেও একটা বড় জায়গা, মানে আমার যত আঘাত খেয়েছি ওদিক থেকে, তত আমি মনকে স্ট্রং করেছি যে না, আমাকে কাজ দিয়ে, যেটা দাদা তোমাদেরকে বলল হুম। যে কাজ দিয়েই সবকিছুর প্রুফ হয়। তো আমি কাজের প্রতি বেশি ও মানে ডেডিকেশন দেখিয়েছি। এবং পুরোটাই আমার যত বেশি আমি কাজের মধ্যে থেকেছি, আমার ওই চিন্তা ভাবনাগুলো দূরে থেকেছে। তো কাজটাই এখন আমার মানে সবকিছু। কোথাও কিন্তু এইটা নিয়েও কথা উঠছে যে এতদিন কেন বলেনি সুস্মিতা? এতদিন কেন চুপ ছিল? এটা কিন্তু এতদিন কেন চুপ তোমার ছিল? লাইভেও কালকে অনেকে লিখেছে যে এতদিন বলেননি কেন? এতদিন কেন চুপ আমি ছিলেন? চাইনি এটা বলতে। আমি চাইনি যে এই জিনিসগুলো, সত্যিগুলো সামনে আসুক। কারণ যতই হোক একটা সময় ওরা আমার পরিবার ছিল। সেই রেসপেক্টটা আমার আছে। ওরা ভুলে যেতে পারে।
যে আমিও কোনো না কোনোদিন কিছু না কিছু হলেও তো করেছি ওদের জন্য। সেটা ওরা ভুলে যেতে পারে কিন্তু আমি ভুলিনি। সেই জায়গা থেকে আমি চুপ ছিলাম। কিন্তু আমার যখন আমি পুরোপুরি বেরিয়ে এসেছি, না লিগালিও কোনো রকম সম্পর্ক আছে, সেই জায়গা তারপরেও গিয়ে সে একটা মানুষ আমাকে যখন এই হুমকিগুলো দিচ্ছে, তো এটা তো ভবিষ্যতে এটা চলবে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটাকে বন্ধ করা উচিত। তাই জন্য আমি আজ গিয়ে বলেছি। তাহলে আমি বলতাম না। একদমই। কালকে আমি দেখলাম মানে হুমকিটা পাওয়ার পর তুমি ফেড আপ হয়ে গিয়ে একদম। লাইভটায় হুম। এসেছো। সেক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার এগেইনস্টে লিগাল স্টেপ নেওয়া হবে। এইটা নিয়ে তুমি কি ভাবছো? তুমিও কি এবার আইনি পথেই হাঁটার কথা ভাবছো? আমি ওইটা বলছি না যে আমি কোনো রকম ভাবেই এগোতে চাই না। এটাকে টানতেই চাই না। আমি যেটুকু আমাকে নিয়ে ব্ল্যাকমেইলটা হচ্ছিল, যেটাকে আমার ভয় দেখানোর চেষ্টা করছিল, আমি নিজে সেটাকে স্বীকার করে নিয়েছি মানে সোশ্যাল মিডিয়ায়। মেইনলি ওখানেই তো হচ্ছিল। তো আমি ওটা স্বীকার করে নিয়েছি এবং যা আমার ভেতরে ছিল সব আমি বলে দিয়েছি। আমার নতুন করে আর বলার কিছু নেই এবং এটা নিয়ে আমি টানতে চাই না। যেটা বললাম যে যত আমি টানবো তত লম্বা হবে জিনিসটা। তো আমার তরফ থেকে আমি আমি চাই না কিছু করতে। এবারে ওরা যদি কিছু করে সেটা তো আমার হাতে নেই। একদমই। তোমার বাড়ির সবাই এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে তাদেরও কোনো অসুবিধা নেই না, আশা করি। তারাই উল্টে আমাকে বলেছে, বিশেষ করে আমার হাসবেন্ড, আমার শ্বশুরবাড়ির লোকজন বলেছে, "তুমি অনেক সহ্য করেছো জীবনে। এইটা তোমার বলার সময় এসেছে, বলো।" আমি লাস্ট মোমেন্টেও আমি আমি বসে আছি যে লাইফটাকে আমি করব। তখন ওরা আমার সামনে পুরো সোফাতে বসে আছে। বসে আমাকে বলেছে, "করো সুস্মিতাদি করো।" আমার যা, আমার দেওর থেকে শুরু করে যারা, আমার শাশুড়ি মা আমার ডান দিকে বসেছিল এবং আমার যে ২ জন যে বললাম, আমার ২ জন এমপ্লয়ি, আমার ভাই ২ জন যে আমার এডিট অ্যান্ড অল করে, সুআশিস, রাহুল, ওরাও আমার সাথেই থাকে এখন। তো ওরাও সবাই বলছে, "কেন দিদি করবে না তুমি?" আর ওরা শুরু থেকে দেখেছে জানো তো, মানে আমার উপরে কি করা হয়েছে, করা হতো। মানে ওরাও প্রচন্ড পরিমাণে মানে ভেতরে এটা ছিল যে দিদি কেন কিছু বলে না, মুখ কেন খোলে না। তো এই ১ম বার যখন শুভাশিস তার সাপোর্টটা ওরা পেয়েছে যে না, আমার হাসব্যান্ড যখন বলল যে গো অ্যাহেড, আমি না এটা শুনে অবাক যে আমি এটা বলবো? কি বলছো তুমি? সত্যি? বলছে, "হ্যাঁ, আর চুপ থেকে লাভ নেই। তুমি বলো।" তখন ওরাও লাফাচ্ছে যে, "হ্যাঁ, বলো। আমি আমি করেছি। কোথায় বসবে তুমি বলো।" এই সাপোর্টটা সেটা আমি পেয়েছি কাল রাতে। ইউ আর ব্লেসড, হ্যাঁ, দ্যাটস গুড। একদম, একদম। এবং যেটা লাস্টলি যেটা জিজ্ঞেস করবো, যে ফ্যান্টাসি নিয়ে বলা হয়েছে ওটা পুরো তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে আমার ঘাড়টা বড় শক্ত, বুঝলে তো? চাপিয়ে দেওয়াই যায়। ফলে চাপাক। বলা হয়েছে তুমি অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছো, সেখান থেকে যা গিফটস পেতে সেগুলোই নাকি দিতে। আহারে সান্টাই। মা গো! আহ! হ্যাঁ, আর কি বলবো? আমি কি বলবো? এটা কি বলা যায় এটাতে? মানে সেটা, এগুলোর কি এটার কোনো প্রুফ মানে আছে? তুমি মারধর করতে, তুমি তোমারই এগুলো ফ্যান্টাসি ছিল, ওফ! মানে সবকিছু মানে তুমি। আমি মহান। সেটাই হচ্ছে কথা। বিশাল ক্ষমতা আমার। কালকে লাইভের পরে অনেকে আমাকে ফোন করেছিল। যাদের কাছে উইথ প্রুফ আছে, তারা ফোন করেছিল আমায় যে, "সুস্মিতাদি তুমি যেকোনো মুহূর্তে আমাকে বলবে। সবসময় তোমার পাশে আছি" এবং আমার কাছে স্ক্রিনশট থেকে শুরু করে সমস্তটাই আছে। এবং তারা যে আমাকে ফোন করছে সেটারও রেকর্ডিং আমার কাছে করা আছে। ফলে আমি চাই না এটা নিয়ে বাড়তে। ফলে কে কি করেছে, কে করেনি সমস্তটা প্রুভ আছে সকলের কাছে। কিন্তু আমি এই নোংরামোটি চাই না আর। বাড়াতে চাই না জিনিসটা। থাক না, এইটুকু জীবন। এটা নিয়ে এত লড়াই করে কাদা ছেঁটাছেঁটি করে কি লাভ? তার থেকে বরঞ্চ নতুন জীবনটা এনজয় করাটাই হ্যাঁ, বেটার। সবাই সবার জীবনটা এনজয় করুক না। আমার বিষয়ে যেটুকু জানানোর ছিল জানিয়ে দিয়েছে। আমিও জানিয়ে দিয়েছি, এখানেই শেষ হোক জিনিসটা। এবং তুমি কালকে লোনের যে কাগজ দেখালে, দাবি করা হয়েছে যে তিনি লোন শোধ করছেন, তুমি নাকি শুধু মানে ডাউন পেমেন্টটা করেছিল ফ্ল্যাটের। মুখের কথাতে কি হয়ে যায়? ডকুমেন্টস আছে তো। একদমই। আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো, যেহেতু তুমি ইন্ডাস্ট্রি, এই কঠিন সময় ইন্ডাস্ট্রি থেকে কিরকম মানে সাপোর্ট পাচ্ছ? আমার ইন্ডাস্ট্রির কেউ নেই। ওটা আমার প্রফেশন ছিল। ওটা আমি কাজ করতাম, রোজগার করতাম। দ্যাটস ইট। থ্যাংক ইউ, তোমার নতুন জীবন খুব ভালো সুস্মিতা দি, থ্যাংক ইউ সো মাচ।